জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় নির্বাচন সংস্কার কমিশন, তবে তার আগেই তারা সংস্কার শেষ করতে চান বলে জানিয়েছেন কমিশন সদস্য তোফায়েল আহমেদ। দুপুরে টিভি সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। তোফায়েল আহমেদ বলেন, যে সংস্কার করার পরিকল্পনা রয়েছে তাতে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে, সময়ও বাঁচার পাশাপাশি জনবলও লাগবে কম। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটে করার প্রস্তাব দিয়েছে টেলিভিশন সাংবাদিকেরা, পাশাপাশি দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বন্ধের প্রস্তাব। বিকেলে দ্বিতীয় ধাপে নারী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবে সংস্কার কমিশন। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। 3টি নির্বাচন বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে। এই 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। শুধু নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি, তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, দিন লাগবে 45 দিন। তাহলে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম। আমরা তার সঙ্গে যোগাযোগ করার জন্য অপেক্ষা করছি। তার সঙ্গে যোগাযোগ স্থাপন আমাদের পক্ষে সম্ভব হয়নি, পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করছি। তবে আপাতত চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের গোড়া থেকে নির্মূল না করতে পারলে আবারও ষড়যন্ত্র শুরু হবে বলে সতর্ক করেছেন সার্জিস আলম। সকালে বরিশালে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এসব কথা বলেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক। এ সময় সার্জিস আলম বলেন, যত দ্রুত সম্ভব বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ ৭৯টি পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরাও। আমার এই বীর শহীদ শহীদ হৃদয়বন্ধ তরুণ লড়াই চালিয়ে যাব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায় নির্বাচন সংস্কার কমিশন। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম। জনাব ডক্টর আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বা মতামত জানিয়েছেন। এই সিদ্ধান্ত আসলে আপনারা কেন নিলেন আর কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত? ধন্যবাদ। আমরা আসলে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি, এটা এখন পর্যন্ত আলাপ আলোচনার পর্যায়ে আছে। আপনারা জানেন যে আজকে আমরা গণমাধ্যমের কিছু প্রতিনিধির সঙ্গে সংলাপ করেছি। সেই সংলাপ থেকেই পরামর্শটা মূলত এসেছে যে যদি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন করা হয়, তাহলে এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেক্ষেত্রে এই স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু হবে, অবাধ হবে। অর্থাৎ স্থানীয় নির্বাচনে আমরা দেখেছি দলীয় সরকার অধীনে যখন হয় তখন সহিংসতা হয়, নানা রকম নির্বাচনে অনিয়মের ঘটনা ঘটে, কখনো কখনো ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটে। কিন্তু যদি এটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার, আমরা যেটাই বলি না কেন, সেই সরকারের অধীনে হয়, তখন কিন্তু এই ধরনের জিনিস হয়তো ঘটবে না। যে কারণে এই গণমাধ্যমের প্রতিনিধিরা আজকে আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন। এর বাইরে আমরা নিজেরাও যখন এই সংস্কার কমিশনের সভা করেছি তখন এইগুলো নিয়ে আলোচনা করেছি যে এটা আগে করা যায় কিনা। যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে এক্ষেত্রে আমরা কি সুফল পেতে পারি?
আমি একটু আগে বলেছি, প্রথম কথা হচ্ছে যখন একটা দলীয় সরকার থাকে তখন স্থানীয় সরকারে তারা এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে। স্থানীয় সরকার নির্বাচনে এই অনিয়ম, আপনার কেন্দ্র দখল, মারামারি, সহিংসতা, এই ধরনের একটা প্রচেষ্টা থাকে। কিন্তু যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার থাকবে তখন কিন্তু এইটা ঘটার সম্ভাবনা কম থাকবে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে দল ক্ষমতা থাকবে তাদের তো প্রার্থী থাকে, সো তাদের এই প্রভাবটা আরো বেড়ে যায়। এই ধরনের প্রভাব থেকে প্রভাব মুক্ত করার জন্য আমরা আসলে এই ধরনের চিন্তা করছি। সাংবাদিকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি বন্ধের সুপারিশ করেছেন, এই নিয়ে কমিশন কি ভাবছে? দেখুন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা কেউ চাই না, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে। আমরা এটা নিয়ে ভাবছি যে যাতে ভবিষ্যতে কেউ কোনোভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে, সেই ধরনের একটা সুপারিশ হয়তো আমরা বিবেচনা করব। সেক্ষেত্রে আমাদের যে এখন যে নির্বাচনী ব্যবস্থাটা আছে, যেটাকে আমরা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বলি, এটাই আমাদের ভাবতে হবে যে কিভাবে এইটাকে অর্থবহ করা যায়। কিন্তু আমি আগে যেটা বলেছি, এই ভাবনাটা আমাদের মধ্যে আছে যে আমরা এমন একটা সুপারিশ দেব যাতে ভবিষ্যতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে। ডক্টর আব্দুল আলিম, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। নির্বাচন সংসদ কমিশন তো সুষ্ঠু একটি নির্বাচনের জন্য কাজ করছে, তাহলে এই কমিশনের রিপোর্ট কবে নাগাদ পাওয়া যেতে পারে? আমরা আসলে একটি নির্বাচন নিয়ে ভাবছি না, আমরা ভাবছি যে বাংলাদেশে ভবিষ্যতে যত নির্বাচন হবে সবগুলো নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়, সেটা আমাদের ভাবনা। যে একটা মাত্র নির্বাচন না, সিরিজ অফ নির্বাচন, ভবিষ্যতে সমস্ত নির্বাচন যাতে ওই রকম হয় এবং একটা নির্বাচন ব্যবস্থা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়ায়। আর আমাদের প্রতিবেদন আমরা 31শে ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়ে দেব। ডক্টর আব্দুল আলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দীর্ঘ 14 বছর পর দ্বিবার্ষিক কাউন্সিল করছে চুয়াডাঙ্গা বিএনপি। অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি নিজে ছিলাম সেই সময়, দুর্গাপূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম। আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কোনো কিছু ঘটেনি। কিন্তু ওই যে 72 থেকে 75-এর যে ঘটনাগুলো ঘটেছিল আওয়ামী লীগ, সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার সেই ঘটনাগুলো একেবারে মুছে দিয়েছে। তিনি এই কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথা হিসেবে, অর্থাৎ ইতিহাস বিকৃতি করে তারা সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে। কিন্তু বন্ধুগণ, ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না, মানুষের মধ্যে তো ইতিহাস থাকে, সেই ইতিহাস আজকে বেরিয়ে এসেছে। তাই বলছিলাম যে কথা বলতে চাই আমি যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে জিয়াউর রহমান নতুন আমাদেরকে জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন, তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে। বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে খুলে দিয়েছে, মিডিয়ার স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করে দিয়েছে একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে, এবং নতুন যাত্রা শুরু হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন। কিন্তু সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র দিবেন। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছি 71 সালে, তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, শেখ মুজিবুর রহমান। এবং তারপরে তিনি শাহাদাতের পরে 9 বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিএনপিকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিতে চেয়েছে। পেরেছে কি? বিএনপিকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা তুলে 9 বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছেন। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি,
সংসদীয় গণতন্ত্রের সামনে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছিলেন। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা বন থেকে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন সেটা বলা হয়েছিল। তারপরের ঘটনা আপনারা জানেন, আমি ইতিহাস বর্ণনা করতে চাই না। চক্রান্ত করে সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেই 1/11 ঘটিয়ে আমাদের নেতা ওই যে বসে আছেন আমাদের দিকে তাকিয়ে আছেন, তাকে গ্রেফতার করে, তাকে শারীরিক অত্যাচার করে, তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তিনি একটা তখন ইমার্জিং লিডার অফ এশিয়া হয়ে উঠছিলেন। তখন তিনি নতুন করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সম্মেলন, মানুষকে উৎপাদন উন্নয়নের রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই তরুণ নেতা সেদিন থেকে কাজ শুরু করেছিলেন, বিএনপিকে সংগঠিত করছিলেন। অসাধারণ সাংগঠনিক যোগ্যতার অধিকারী এই নেতা। আমি তার মুখের সামনে কথা বলছি না, এটা বাস্তবতা। আজকের এটা প্রমাণ। চুয়াডাঙ্গাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম, সেই চুয়াডাঙ্গা আজকে এত চমৎকার একটা সুশৃঙ্খল কাউন্সিল হবে আমরা ভাবতেই পারিনি। এটার পেছনে যিনি মূল কারিগর তিনি হচ্ছেন ওই বসে আছেন। বন্ধুগণ, আমরা আস্তে আস্তে উঠেছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের 700-র মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকেই চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী। এবং দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপ সামঞ্জস্য রেখে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময়ে তিনি কিন্তু সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যার জন্য আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে যারা সংস্কারের দায়িত্বে আছে। আমরা আমাদের নেতার নির্দেশে তার পুরো মনিটরিংয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, নতুন করে পরিবর্তন না আনা যায়, তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না। সেই কারণে 31 দফা আমরা দিয়েছি। আমরা সংস্কার 2 বছর আগে চেয়েছি। এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? দীর্ঘ 14 বছর পর দ্বিবার্ষিক কাউন্সিল করছে চুয়াডাঙ্গা বিএনপি। এই কাউন্সিলে বক্তব্য রাখছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। পিকনিক বাসে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT-র 3 শিক্ষার্থীর। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আরও 2 জন। শ্রীপুরে সকাল 10:30টার দিকে উদয়খালী এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পুলিশ বলছে IUT-র শিক্ষার্থীরা 6টি দোতলা বাস নিয়ে যাচ্ছিলেন পিকনিকে। উদয়খালীতে মোড় ঘোরার সময় বিদ্যুতায়িত হয় ঝুলন্ত তারে। এতে আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে সেখানেই মারা যান এক শিক্ষার্থী। পরে আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও 2 জনের। নিহতরা হলেন মুস্তাকিম মাহিন, মোজাম্মেল হোসেন ও জুবাইর রহমান। আহত 2 জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। শর্ট করছে পরে আমি আটা ভাতা রেখে সেগুলো বাঁশে লেগে দিয়ে বাঁশ দাঁড়িয়ে টাকা হসকে দিতে মানে বাঁশ আনছি ঠিক, কিন্তু বাঁশ উপরে লাগর হয়েছে না। ওয়াল একদম পাশাপাশি দেখে ওরা আর যাইতে পারে নাই ওইদিকে, তারপর ওয়ালে এক হাত দিয়ে আরেক হাত
গাড়িতে লাগা গেছে, লাগা যাওয়ার পরে গাড়ির সাথে বাইজা গেছে, বাইজা গিয়ে এখানে পড়ে গেছে। ডবল টিকার বাস এটা আসলে আমাদের থানাকে অবগত করে নাই, তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডবল টিকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না, আমরা আসলে কথা বলে জানতে পারবো বিষয়টা কী আসলে। ব্যাটারি রিকশা চালু সহ 12 দফা দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবের সামনে চালক শ্রমিকদের গণ অবস্থান। সকালে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেয় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা গত কয়েকদিনের আন্দোলনে যেসব অটোরিকশা চালক গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তিরও দাবি জানান। গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হয়েছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল। রেল লাইন অবরোধে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে 4 ঘণ্টা। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে রয়েছেন চালকেরা। আগামী 24শে নভেম্বর সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের আহ্বানে ঢাকা শহরের রিকশা শ্রমিক ভাইদের একটা গণ অবস্থান হবে। চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে বেসরকারিভাবে পরিচালিত আরও 13টি ট্রেনের ইজারা বাতিল হচ্ছে। তবে মামলা থাকায় এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে জানিয়েছে রেলওয়ে। এরই মধ্যে লিজ বাতিল হওয়া 24টি ট্রেনের বিষয়ে নতুন টেন্ডার ডেকেছে মন্ত্রণালয়। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শেষ করার আহ্বান বিশেষজ্ঞদের। চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগে 3 নভেম্বর বেসরকারিভাবে পরিচালিত 24 ট্রেনের লিজ বাতিল করে রেল মন্ত্রণালয়। 4 বছরের চুক্তিতে এই ট্রেনগুলো চালানো শুরু করে আওয়ামী লীগের সাথে জড়িত সালাউদ্দিন রিপন ও তার পরিবার। তবে 1 দশকের বেশি সময় টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়াচ্ছিলেন তারা, তাই সে চুক্তি বাতিল হয়। এরপরই প্রশ্ন ওঠে নাজ কনসোর্টিয়াম পরিচালিত 13 ট্রেন নিয়ে। রেল বলছে মামলার কারণে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, তবে তাদের লিজও বাতিল হবে। মন্ত্রণালয় থেকে বলছে যে এগুলোকে পুনঃটেন্ডারে করতে বলছে। আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তটা যেহেতু এটা জিএমরা করে, জিএমদের অধীনে এটা এই কার্যক্রমটা হয়, আমরা তাদেরকে দিয়ে দিয়েছি, তারা পরবর্তী স্টেপ বাই স্টেপ করবে। অলরেডি এটা প্রত্যেকের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন টেন্ডারে রাজনৈতিক প্রভাবে কেউ যেন লিজ না পায়, ট্রেন চালানোর শর্ত থাকতে হবে উন্মুক্ত, অ্যাকাউন্টেবল যেন হয়। আর শর্তগুলো আমরা বলেছি যে শর্তগুলো আমরা দেখতে চাই যে কি শর্ত, কেমন শর্ত দেওয়া হলো, যা স্বার্থ বিরোধী কিনা বা জনগণের স্বার্থের এগেইনস্টে যাচ্ছে কিনা, সরকারের স্বার্থের এগেইনস্টে যাচ্ছে কিনা। দুর্নীতির কারণেই সরকারের তুলনায় বেসরকারি ট্রেনে আয় বেশি বলছেন বিশেষজ্ঞরা, তাতেও রেলের খুব একটা লাভ হচ্ছে না। শুধু ইজারাদারের উপর দোষ চাপালে হবে না, পাশাপাশি রেলের ভিতরের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও যদি এই চক্রের অংশীজন হয়ে থাকে সেটাও কিন্তু বের করতে হবে। এবং আমি বলবো যে ভবিষ্যতে বেসরকারি খাতে রেল দেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। জনবল সংকটের কারণ দেখি 1997 সালে বেসরকারিভাবে ট্রেন চলাচল শুরু হয়। সব সুবিধা রেলওয়ে দিলেও ভাড়া আদায় করে ইজারাদার প্রতিষ্ঠান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সফরে আসছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। সোমবার শুরু হচ্ছে তার এই 4 দিনের সফর। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া তার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কথা রয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটরের প্রস্তাবিত উইটনেস প্রোটেকশন প্রোটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত নেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আইসিসিতে মিয়ানমার সরকারকে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য অভিযুক্ত করে দায়ের হওয়া মামলাও বিচারাধীন। দীর্ঘ 14 বছর পর দ্বিবার্ষিক কাউন্সিল করছে চুয়াডাঙ্গা বিএনপি। প্রধান অতিথি হিসেবে এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন ঘিরে
সকাল থেকেই টাউন হল মাঠে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। পুরো শহর জুড়ে রয়েছে উৎসবের আমেজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, রাখবেন বক্তব্য। সম্মেলনে সভাপতিত্ব করছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। যারা কাউন্সিলর আছেন তারা এই মঞ্চের সামনে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতবারের তুলনায় এবছর নভেম্বরে 20 থেকে 30% বেশি বেড়েছে ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 137 জন ডেঙ্গু রোগী, কিন্তু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু না হওয়ায় ঝুঁকিতে অন্যান্য রোগীরা। চিকিৎসক ও স্থান সংকটের দোহাই দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় গত বছরের তুলনায় এবছর নভেম্বরে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসে ভর্তি হয়েছেন প্রায় 250 রোগী, যা গত বছর একই সময় ছিল 82 জন। রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চালু করা হয়নি আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডের 6টি ইউনিটে অন্য রোগীদের সাথেই চলছে আক্রান্তদের চিকিৎসা। ডেঙ্গু রোগী মশার তলে 24 ঘন্টা থাকা লাগবে। ওনারা সব তো এখানে একভাবেই খোলা বেড়ে থাকে। তো ক্যান্সারের রোগী নিয়ে আসছে, আমি মশারি দিয়ে রাখি, কারণ যেহেতু একটা মরণ ব্যাধি রোগ নিয়ে এখানে আসা হয়েছে, তারপরে যদি হয় আবার ডেঙ্গু পেশেন্ট থেকে আরেকটা ডেঙ্গু পেশেন্ট হয়। সুতরাং যারা ডেঙ্গু পেশেন্ট আসে অ্যাটলিস্ট তাদেরকে মশারি দিয়ে প্রোটেক্টেড এরিয়ার ভিতর রাখা উচিত, যারা অন্য জেনারেল যে পেশেন্টগুলো আছে তারা যেন ডেঙ্গু এফেক্টেড না হয়। শয্যা সংকট সহ নানা সমস্যা থাকলেও সুষ্ঠু সেবা দেওয়ার চেষ্টায় চিকিৎসকেরা। নভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করছেন তারা। এখন কিন্তু ডেঙ্গু রোগী শেষের দিকে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে গত অক্টোবর মাসেও গত বছরের থেকে অনেক বেশি রোগী ছিল, প্রায় 20 to 30%। এবছরও কিন্তু সেই নভেম্বর মাসেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের যেটা ধারণা সেটি হচ্ছে যে মানুষের অসচেতনতাই এর সবথেকে বড় কারণ। এতগুলো ডেঙ্গু রোগী দেওয়ার জন্য আলাদাভাবে সে জায়গাটা নাই। পাশাপাশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য যে লোকবল, স্পেশালি ডিউটি ডক্টর, নার্স এবং আনুষঙ্গিক যারা সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ওয়ার্ড বয়, সিস্টার, ক্লিনার, এগুলোর অপ্রতুলতা আছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 13 জনের। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 978 জন ডেঙ্গু রোগী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বঙ্গোপসাগরে 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে এর অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ উত্তরেও বিস্তৃত। এছাড়া আকাশ মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া থাকছে শুষ্ক। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও পড়তে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। রাতের ও দিনের তাপমাত্রা কমতে পারে সামান্য, তবে আগামী সপ্তাহে শীতের আমেজ আরও বাড়বে। এছাড়া ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 14.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ওয়াসার উৎপাদিত পানির 30% হচ্ছে অপচয়। ওয়াসার ভাষায় যা সিস্টেম লস। এতে বছরে গড়ে 8 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সংস্থাটি। বেশ কয়েক বছর ধরে এই অবস্থা চললেও সিস্টেম লস কমিয়ে আনতে পারছে না ওয়াসা। রাজশাহী নগরীতে দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার, বিপরীতে ওয়াসার যোগান 9 কোটি 80 লাখ লিটার। এরই মধ্যে সিস্টেম লসে অপচয় হয় 3 কোটি লিটারের বেশি। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে রাজশাহী ওয়াসার পানির সিস্টেম লস থাকছে 30%-এর কাছাকাছি। এতে 5 বছরে প্রতিষ্ঠানটির রাজস্ব হারিয়েছে 41 কোটি 12 লাখ 35 হাজার টাকা। সরবরাহ লাইনে ত্রুটি থাকার কারণে পানির অপচয় হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগও বাড়াচ্ছে সিস্টেম লসের বোঝা। 10% সিস্টেম লসকে গ্রহণযোগ্য ধরা হলেও সেই পর্যায়ে নামতে পারছে না রাজশাহী ওয়াসা। সবাই ব্যবহার করে, সবাই পানি খায়, অজু করে, রাস্তার মানুষ ব্যবহার করে সবাই। এই তো এবার এলাকার দোকানদাররা বা এলাকার লোকজন সবাই ব্যবহার করে। আমরা বোরিং করে তখন থেকে লিক হয়েছে, লিক হওয়ার পর থেকে ওনারা লিখিত অভিযোগ করেছে, ওয়াসাকে ফোনে জানিয়েছে, তারপর কোনো ব্যবস্থা নেই। অভিযোগ গেল যে সেটাকে বিশ্লেষণ করে যদি আমরা একটু দেখতাম তাহলে আমার মনে হয় যে জনগণগুলা একটু সুস্থিতে থাকতো। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ওয়াসার অপচয়ের বোঝা বইতে হচ্ছে নগরবাসীকে। পানির দাম বাড়িয়েও সেবার মান বাড়াতে পারছে না সংস্থাটি।
ওয়াসাতে কিছু দুর্নীতিগ্রস্ত লোকজন থাকে, ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, অনেকে ডেভেলপার বিল্ডিং করে থাকে, ওরা সিস্টেম লস করে মানে অনর্থকভাবে তার প্রভাব খাটিয়ে পানিগুলো ব্যবহার করে। বাড়তি টাকা তো সরকার দিবে না, এই দায়ভার তো এটা কাদের উপরে আসবে? গ্রাহকদের আসবে। তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে সিস্টেম লস কমিয়ে আনার পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে কাজ করছেন তারা। যে টার্গেট যেটা আছে 10% বা বিলো 10% নিয়ে আসতে চাই, তাহলে যে স্বীকৃত পদ্ধতি ডিএমএ সিস্টেম একটা আছে, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে খুব ইফেক্টিভ, খুব সায়েন্টিফিক। এই কাজটি করার জন্য আমরা অলরেডি ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করে ফেলেছি। 2010 সালে যাত্রা শুরু করে রাজশাহী ওয়াসা। এক যুগের বেশি সময় পার হলেও এখনও 30% নগরবাসী সংস্থাটির সেবা থেকে বঞ্চিত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা বাইচের মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত নৌকা বাইচে অংশ নেয় স্থানীয় 18টি দল। 25 বছর পর জেলায় এমন আয়োজনে খুশি ক্রীড়াপ্রেমীরা। উজানিপাড়ায় সাঙ্গু নদীর ঘাট এলাকায় জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ অংশ নিতে এসেছেন নৌকা বাইচে, কেউ আবার 25 বছর পর উপভোগ করছেন এমন আয়োজন। এবারের আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন এলাকার 18টি দল, এর মধ্যে 7টি নারী দল। প্রতিটি নৌকায় 8 জন সদস্য। ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। এখানে অনেক ভালো লাগছে, আর আমাদের টার্গেট হচ্ছে যাতে আমরা ফার্স্ট হতে পারি। আমরা এই প্রতিযোগিতা চাই প্রত্যেক বছরে হোক। সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত নৌকাবাজ দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন নদীর তীরে। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে ও মাদক থেকে দূরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। বান্দরবান সমিতা ক্রীড়া পরিষদের উদ্যোগে পিছিয়ে থাকা যারা ক্রীড়াঙ্গন মোদী আছেন তাদেরকে একটু জাগ্রত করার জন্য এবং যুব সমাজকে আমরা এই আওতায় আনার জন্য এই উদ্যোগটা। নৌকাবাজ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় সাঁতার, কাবাডি, অ্যাথলেটিক্স সহ নানা আয়োজন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই যে এখানে জেলা সম্মেলন, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমরা কিছুক্ষণ আগে, আমি বক্তব্যের আগে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে দেশের অতীত বর্তমানের বহু কথা আমরা জেনেছি, ভবিষ্যৎ সম্পর্কে কিছু আমরা শুনেছি। আমি যেহেতু সেই কথাগুলো হয়ে গিয়েছে, আমি সেই কথাগুলোতে আজকে যাব না, যা আপনারা এর ভেতরেই শুনে ফেলেছেন। এখন এই যে আমরা একটু পরে, আমার বক্তব্যের পরে খুব সম্ভব আপনাদের দুপুরের খাবারের জন্য একটু বিরতি হবে। তারপরে সম্মেলনের যে আসল, যেটি একটু আগে বাবু খান বলছিলেন, যে দ্বিতীয় যেই পর্বটি, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। কি সেই পর্ব? অর্থাৎ ভোট প্রদান, বা সম্মেলনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, ভোট প্রদানের মাধ্যমে আজকের যে 800 কাউন্সিলর, এই কাউন্সিলর বৃন্দ আজকে সিদ্ধান্ত নেবেন যে আগামী 2 বছর যে সাংগঠনিক, আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে সাংগঠনিক মেয়াদ, সেই মেয়াদের জন্য এই 800 কাউন্সিলরের অধিকাংশ কাউন্সিলর কাদেরকে দায়িত্ব প্রদান করবেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, কেন আমরা তো চাইলে, ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো 1 জন 2 জন 5 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করিনি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে 800 কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম কারণ আছে। অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি, এই মুহূর্তে দেশে যেরকম জনসংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু ভোটার কিন্তু প্রায় 12 কোটির মতন, পুরো 20 কোটি কিন্তু ভোটার না। ঠিক একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন, কিন্তু কাউন্সিলর হচ্ছেন 800 জন। এই 800 জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন কারা দলকে পরিচালনা করবেন। কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে? কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন,
সাধারণ সম্পাদক কে হবেন, সাংগঠনিক সম্পাদক কে হবেন, এই যে 3টি পদে নির্বাচন হবে, এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি, আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, সেই ব্যক্তি কতগুলো বিষয়, যতক্ষণ দায়িত্বে থাকে সে কতগুলো বিষয় দেখভাল করে। কি সেটি? যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে, সে দেখভাল করে দলের স্বার্থ, সে দেখভাল করে দলের নেতাকর্মীদের সুবিধা অসুবিধাগুলো, কষ্ট দেখভাল করে, সে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কি না, সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে। এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু এটাই নয়, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে সম্মেলন হলো, আজকে প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করব আমাদের, এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি, এই ভিত্তিটি মজবুত হবে। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একজনের পরে আরেক নেতা, আজ এই নেতা দায়িত্বে, পরবর্তীতে কে আসবে সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে। অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না। এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, একটি প্রসেস, একটি প্রক্রিয়া গড়ে উঠবে, ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি, সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে। এই ধরনের কর্মী তৈরি করবে। হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না, প্রকৃত কর্মী যারা দলের দুঃসময়, আপনারা যেমন বিগত স্বৈরাচার সময়, আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন, দলের ঐক্যকে ধরে রেখেছিলেন, দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা। এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে। ওই যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম আমি, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেতা চলে আসবে, সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব উনি ওনার বক্তব্য বলেছেন, দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন। বর্তমান যে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কেন? কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে
আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। হ্যাঁ, এখন এসেছে সংস্কারের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই ওয়াকেফাল আছেন। দেশের মানুষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তব্য রাখছিলেন ভার্চুয়ালি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।